দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধ তখনও পুরোপুরি থামেনি। চারিদিকে এখনও পড়েছিল লাশ। আর এই বিশৃঙ্খলার মাঝেই একটা ঘটনা ঘটে যা পুরো ঘটনাকে চেঞ্জ করে দেয়। একজন বৃদ্ধ মানুষ যার কাছে অনেক স্বর্ণ ছিল এবং একদল সৈন্য সেই স্বর্ণ লুট করে নেয় আর তাকে মারার জন্য ফাঁসিতে ঝুলিয়ে রেখে যায়। তারা ভেবেছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভাবতেও পারেনি এই বৃদ্ধ ছিল ইতিহাসের সবথেকে সেরা এক যোদ্ধা। এই পুরো অ্যাকশন আর ভরপুর কাহিনী নিয়ে শুরু হতে যাচ্ছে সিসু পার্ট 1। তাহলে চলুন শুরু করা যাক। এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল কর্পি। একসময় সে ফিনল্যান্ডের ভয়ঙ্কর কমান্ডো ছিল। যুদ্ধ, রক্ত এসব তার কাছে একদম নর্মাল ব্যাপার। কিন্তু এক ভয়াবহ ঘটনার পর সে সব কিছু ছেড়ে দেয়। জঙ্গলের ধারে একটা ছোট্ট ঘর বানায় আর সেখানেই তার কুকুর আর ঘোড়াকে নিয়ে একাকী জীবনযাপন করতে থাকে। সবকিছুই শান্ত চলছিল, তবে এরই মধ্যে একদিন সে নদীর ধারে কিছু স্বর্ণের টুকরো দেখতে পায়। আর স্বর্ণ এমন জিনিস যা যে কোনো ব্যক্তিকে লোভী করে তুলতে পারে। এটি দেখা মাত্র তার চোখেও আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই পানির আশপাশে কোথাও সোনার খনি রয়েছে। আর সেটাই ঠিক ছিল। কর্পি নদীর আশপাশে খনন করতে শুরু করে আর খুব দ্রুতই সেখানে বিপুল পরিমাণ সোনা দেখতে পায়। তারপর সে সেগুলো তুলে তার বাসায় নিয়ে আসে আর সারা রাত বন্দুক নিয়ে সেই স্বর্ণগুলো পাহারা দিতে থাকে। কারণ সে জানে যুদ্ধ শেষ হলেও এখনও নাজি সৈন্যরা এই এলাকা ছাড়েনি। তারা জার্মানির দিকে ফিরে যাচ্ছে আর যাওয়ার পথে যাই পাচ্ছে রাগে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। গ্রাম, সাধারণ মানুষ কেউই ছাড় পাচ্ছে না। কর্পির ভয় ছিল তারা হয়তোবা তার স্বর্ণ লুট করে নিতে পারে। যাই হোক, পরদিন ভোরে সে গোসল করে আর রেডি হয়। সকল স্বর্ণ ঘোড়ায় তোলে, তারপর ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ব্যাংক ছিল অনেক দূরে, তার মানে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে কিছু দূর যেতেই সে দেখতে পায় নাজি সৈন্যদের বিশাল এক বহর। সামনে ট্যাঙ্কের উপর বসেছিল তাদের নিষ্ঠুর কমান্ডার ব্রুনো। পেছনে ট্রাক ভর্তি ছিল তার সৈন্য। তবে কর্পি এমনভাবে পাশ কাটিয়ে যায় যেন সে ব্রুনোকে চোখেই দেখেনি। এটি দেখে ব্রুনোরও আত্মসম্মানে লাগে। তবে কর্পি খুব ভালো করেই জানত সে যতক্ষণ জীবিত আছে কেউ তার কিচ্ছু করতে পারবে না। এই সময় নাজিরা কিছু মেয়েদের বন্দি করেও নিয়ে যাচ্ছে এবং সেই সাথে নির্যাতনও চালাচ্ছে। একজন সৈন্য উলফ এক নারীর সঙ্গে জঘন্য কাজ করে বেরিয়ে আসে। তারপর ট্যাঙ্কের উপর উঠে কর্পির দিকে বন্দুক তাক করে, কিন্তু ব্রুনো থামিয়ে দেয়। তার কারণ তাদের দলের পেছনে আরও 4 জন সৈন্য রয়েছে। ব্রুনো বলে তারা এই কর্পিকে মেরে ফেলবে, তাই তাদেরকে না মারলেও চলবে। কর্পি এগিয়ে যায় আর দেখতে পায় খুঁটির সঙ্গে ঝুলছে অসংখ্য লাশ। কিন্তু এই দৃশ্য দেখে তার কোনো ভয়ই হয় না, কারণ এমন দৃশ্য সে অনেক দেখেছে। আরও সামনে 4 জন নাজি সৈনিক একটি গাড়িতে করে এসে তাকে থামায়। তাকে ঘোড়া থেকে নামতে বলে। কর্পিও স্বাভাবিকভাবে নেমে আসে। তারা ঘোড়া তল্লাশি করে আর সেই স্বর্ণ খুঁজে পায়। এটি দেখে তাদের মধ্যে লোভ জেগে ওঠে। তাদের পরিকল্পনা কর্পিকে মেরে সকল কিছু ছিনতাই করে নেবে। একজন সৈন্য বন্দুক তাক করে। ঠিক তখনই কর্পি শান্তভাবে তার কুকুরের কাছে যায় এবং তাকে পালাতে বলে। কুকুর দৌড় দেয়। সৈন্যরা সেই কুকুরকেও গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু একটাও লাগাতে পারে না। আর এদিকে কর্পি ধীরে ধীরে রাগতে থাকে। অন্য একটি সৈনিক যখনই তার দিকে বন্দুক তুলতে যায় তখনই কর্পি বিদ্যুৎ গতিতে একটি বড় ছুরি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে বাকি 3 জন হতভম্ব হয়ে যায়। তারপরে তারাও ছাপিয়ে পড়ে। কর্পি প্রথমে একজনের পেটে আঘাত করে তাকেও মেরে ফেলে। তারপর আরেকজনকে হেলমেট দিয়ে পিটিয়ে পিটিয়ে মারতে থাকে। শেষ সৈন্যটা রেগে গিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু কর্পি সব এড়িয়ে গিয়ে তার কাছে পৌঁছে যায় আর তার নিজের বন্দুক দিয়ে তার মাথা উড়িয়ে দেয়। অন্যদিকে ব্রুনো যখন এই শব্দ শুনতে পায় তার কিছুটা সন্দেহ হয়, কারণ একজন বৃদ্ধকে মারার জন্য এতগুলো গুলি করার তো কোনো কারণ নেই। তাই সে তার দল নিয়ে ফিরে আসে আর দেখতে পায় সেখানে তার দলের 4 জনের লাশ পড়ে রয়েছে। এটি দেখে ব্রুনো প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই সে এক সৈনিকের পকেটে একটি স্বর্ণের টুকরো দেখতে পায়। এটি দেখেই সে বুঝে যায় ব্রুনোর কাছে প্রচুর স্বর্ণ রয়েছে। অ্যাকচুয়ালি এই সৈনিক এক ফাঁকে এক স্বর্ণের টুকরো তুলে নিয়েছিল। এখন ব্রুনো সঙ্গে সঙ্গে তার সৈন্যদল নিয়ে কর্পিকে ধরার জন্য আগাতে শুরু করে। তবে ব্রুনো খুব ভালো করেই জানত কর্পি কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ কর্পি যেই পথে গিয়েছে সেই পথে ব্রুনো আগেই অনেকগুলো ল্যান্ডমাইন ছিটিয়ে রেখেছিল। সে খুব ভালো করেই জানত যে কোনো মুহূর্তে ঘোড়ার পা ঠিক না ঠিক কোনো একটি মাইনে পড়বে। আর ওদিকে সেটাই ঘটে। কর্পি যখন দেখে ব্রুনো তার দিকে অনুসরণ করছে তখন কর্পি দ্রুত আগানোর চেষ্টা করে। আর তখনই ঘোড়ার পা একটি মাইনে পড়ে। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। কর্পির ঘোড়া সঙ্গে সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তারপরেও সে কোনোভাবে প্রাণে বেঁচে যায়।
কর্পি তার মৃত ঘোড়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, আর সেই সাথে দেখা যায় তার সকল স্বর্ণ আশেপাশে ছিটিয়ে গিয়েছে। কর্পি কোনো ক্রমে নিজেকে সামলে নেয় এবং সেই স্বর্ণ কোড়াতে শুরু করে। ঠিক তখনই ব্রুনো আর তার সৈন্যরা পৌঁছে যায় সেই মাইনফিল্ডের কাছে। তাদের বন্দুক রেডি ছিল, কিন্তু ব্রুনো থামিয়ে দেয়। সে চায় কর্পি আগে নিজে ব্যাগ গুছিয়ে নিক, যাতে তারা খুবই সহজে সেই ব্যাগ ছিনিয়ে নিতে পারে, কারণ তারা নিজেরা স্বর্ণ কোড়াতে গেলে মাইনে পড়ার ঝুঁকি রয়েছে। তবে কর্পিও এটি বুঝে ফেলে, আর শেষ মুহূর্তে সে স্বর্ণ তোলার অভিনয় করতে পাশের একটা পাথর তুলে নেয় আর ছুঁড়ে মারে একটা মাইনের ওপর। এই ভয়ঙ্কর ব্লাস্টে চারিদিক ধুলায় ঢেকে যায়। এবার ব্রুনো আর তার সৈন্যরা অন্ধের মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু কর্পি রেডি ছিল। সে একটি প্লেট তুলে নেয় এবং সেটি ঢালের মতো ব্যবহার করতে শুরু করে, আর এক পর্যায়ে পিছাতে পিছাতে সেই ধোঁয়ার অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। ব্রুনো ভাবে সে হয়তোবা মারা গিয়েছে, তাই এক সৈন্যকে পাঠিয়ে দেয়। আর তখনই কর্পি এক অসাধারণ চাল চালে। সে একটি মাইনকে গ্রেনেডের মতো ছুঁড়ে মারে, আর সেটি সৈনিকের মাথায় লাগতেই সে ছিন্নভিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে ব্রুনো আর তার দল একদম হতভম্ব হয়ে যায়, আর তারা বুঝতে পারে কর্পি এখনও বেঁচে রয়েছে। ব্রুনো এবার আরও দুজনকে সামনে যেতে বলে, কিন্তু তাদের ভাগ্যও ছিল খারাপ। তাদের দুজনের পাই মাইনে পড়ে আর মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায়। তবে ব্রুনোর মধ্যে ঢুকে গিয়েছিল স্বর্ণের লালসা। সে ঠিক করে সে যেভাবেই হোক সেই স্বর্ণ হাসিল করবে। তাই এবার সে দুজন মহিলাকে সামনে দিয়ে হাঁটায়, যাতে মাইন থাকলেও ট্যাঙ্ক নিরাপদে থাকে। আর সৌভাগ্যবশত কোনো মাইন বিস্ফোরিত হয় না, যার ফলে সেই দুটি মহিলাও বেঁচে যায়। আর ব্রুনো পৌঁছে যায় সেই জায়গায় যেখানে কর্পির ঘোড়া মরে পড়েছিল। সে ট্যাঙ্ক থেকে নামে চারপাশে তাকায় আর দেখতে পায় একটা আর্মি ট্যাগ, আর সেখানে ছিল কর্পির নাম। প্রথমবারের মতো সে জানে সে যাকে তাড়া করছে তার নাম কর্পি। সে ফিরে গিয়ে তার সঙ্গীকে এই নামটা বলে, আর এটি শোনা মাত্র সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ কর্পি কোনো সাধারণ মানুষ না। সে একসময় ছিল এক ভয়ঙ্কর সৈন্য। এক যুদ্ধে রাশিয়ান সৈন্যরা প্রতিশোধ নিতে তার পুরো পরিবারকে হত্যা করেছিল। সেই দিন থেকে কর্পি হয়ে গিয়েছে এক ভয়ঙ্কর আগুন। সে আজ পর্যন্ত একাই ৩০০-র বেশি সৈন্য হত্যা করেছে। তার নাম শুনলে যে কোনো বাহিনী ভয় পায়, এমনকি জঙ্গলে তার এলাকাতেও সচরাচর কোনো সৈন্যরা ঢোকে না। এই কথা শুনে ব্রুনোর সঙ্গী বলে, আমাদের ফিরে যাওয়া উচিত প্লেনের দিকে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে জার্মানি পৌঁছাতে হবে। কিন্তু ব্রুনো সেটি শোনে না, কারণ তার মনে এখন স্বর্ণের লোভ। সে উল্টো বলে, আমরা যুদ্ধে হেরে গিয়েছি, আমরা এখন জার্মানিতে ফিরে গেলে আমাদেরকে কঠিন শাস্তি দেয়া হতে পারে। তার বদলে যদি আমরা স্বর্ণ নিয়ে যাই, তাহলে আমাদের শাস্তি মাফ করাও হতে পারে। যার ফলে এখন পুরো সৈন্যদল কর্পির পিছু করতে থাকে। এদিকে কর্পি অনেকটা দূর এগিয়ে আসে, আর সে ছিল প্রচণ্ড ক্লান্ত। তার শরীর একদম ভেঙে পড়েছিল। আর তখনই সে বেশ কিছুটা দূরে একটি ট্রাকের ধ্বংসাস্তূপ দেখতে পায়, আর সেখানে গিয়ে রেস্ট নিতে থাকে। এরই মধ্যে সে তার শরীর থেকে সকল বুলেটও বের করে ফেলে, আর তারপর ক্ষতস্থানে মাটি লাগিয়ে দেয় যাতে রক্ত বের না হয়। এরপরে সে কিছুক্ষণের জন্য আবারও চোখ বন্ধ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রুনো আর তার সৈন্যরা সেখানে চলে আসে। শব্দ শুনতেই সে বুঝতে পারে ব্রুনো সেখানে চলে এসেছে, আর এবার তাকে খোঁজার জন্য ব্যবহার করা হয় শিকারি কুকুর। কর্পি দ্রুত নড়ে ওঠে। প্রথমে ধ্বংস হয়ে যাওয়া ট্রাকের পাশে লুকায়, তারপর সুযোগ বুঝে কারো নজরে না পড়ে সোজা ব্রুনোর চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে। আর সেখানে সে কেটে দেয় ফুয়েল পাইপ, যার ফলে সেই ট্রাকটি আর বেশি দূর আগাতে পারবে না। তবে এতে তার শরীরেও তেল লেগে যায়। তবে এতে এক প্রকার সুবিধা হয়, কুকুরেরা তার গন্ধ সহজে পায় না। আর তারপর সে ট্রাকের নিচ থেকে বের হয়ে আসে, কিন্তু একটি শিকারি কুকুর তাকে দেখে ফেলে আর ঘেউ ঘেউ শুরু করে। সঙ্গে সঙ্গে ব্রুনো আর তার সৈন্যরা গুলি চালাতে শুরু করে। একটা গুলি সোজা কর্পের পায়ে লাগে, তারপরেও সে থামে না। সে একটি পাথরের পেছনে লুকায়, আর তখনই ব্রুনো তার কুকুরগুলো ছেড়ে দেয়। সে গুলি করে না, সে চায় কুকুরগুলো ধীরে ধীরে কর্পিকে মেরে ফেলুক। কর্পির সামনে একটি নদীর মতো ছিল, কিন্তু সে বুঝতে পারে নদী পর্যন্ত যেতে যেতে কুকুর তাকে ধরে ফেলবে। তখনই সে একটি ট্রিক খাটায়। তার কাছে একটি ম্যাচ ছিল, সে সেটি দিয়ে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে কুকুরগুলো এখন তাকে ভয় পায়। আর এই সুযোগে কর্পি দৌড়ে গিয়ে সেই নদীর মধ্যে লাফ দেয়। ব্রুনোর সৈন্যরাও সেখানে চলে আসে আর নদীর মধ্যে গুলি চালাতে থাকে। আর কিছুক্ষণ পর কিছু রক্ত উপরে উঠে আসে। এটি দেখে ব্রুনো মনে করে কর্পি হয়তোবা মারা গিয়েছে। তাই সে ৩ জন সৈন্যকে একটি নৌকায় সেই পানিতে পাঠিয়ে দেয়। তারা মাঝপথে পৌঁছায়, তারপর একজন লাফ দেয়, কিন্তু পানির নিচে নামা মাত্র নিচ থেকে কর্পি তার উপরে আক্রমণ করে আর সোজা তার গলা কেটে দেয়। সঙ্গে সঙ্গে রক্ত পানিতে ভেসে ওঠে। এটি দেখে উপরে দাঁড়িয়ে থাকা সকলে ভয় পেয়ে যায়। বুঝতে পারে কর্পি এখনও মরেনি। তারপরেও ব্রুনো হাল ছাড়ে না। সে আরেকজনকে নামিয়ে দেয়।
বলে কর্পিকে খুন করে সেই স্বর্ণের বস্তা তুলে আনতে, কিন্তু তারও সেই একই অবস্থা হয়, যার ফলে তৃতীয় সৈন্য এখন ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এটি দেখে ব্রুনো প্রচণ্ড রেগে যায় আর নিজের সৈন্যকে গুলি করে নিজেই মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে কর্পি সুযোগ নেয়, মৃতদেহটা পিঠের সঙ্গে ঝুলিয়ে দৌড়াতে শুরু করে। ব্রুনো আর তার সৈন্যরা গুলি চালায়, কিন্তু সেই দেহটা ঢাল হিসাবে কাজ করে। এই সুযোগে সে পালিয়ে যায়। ব্রুনো এবার সত্যিই বিভ্রান্ত হয়ে যায়, কিভাবে সে কর্পির সোনা পাবে। ঠিক তখন তার চোখ পড়ে কর্পির কুকুরের উপর, যেটি এখনও তাদের দিকেই ছিল। তার সেই মুহূর্তেই ব্রুনো বুঝে যায় এটিই একমাত্র পথ। অন্যদিকে কর্পি পৌঁছে যায় এক শহরের কাছে। পুরো শহর তখন আগুনে জ্বলছিল, নাজিরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখে কর্পি প্রচণ্ড রেগে যায়, কিন্তু থামে না। সে ঢুকে পড়ে একটা গ্যাস স্টেশনের ভাঙা বিল্ডিংয়ে। সে সেই অবস্থাতেই সেখানে রেস্ট নিতে শুরু করে। কিছুক্ষণ পর একটা পরিচিত শব্দ শুনতে পায়, তার কুকুরের ডাক। তবে সে তার কুকুরকে দেখামাত্র বুঝতে পারে সে কি ভয়ঙ্কর বিপদে পড়েছে। তার কুকুরের গায়ের সঙ্গে একটি ডিনামাইট সেট করা ছিল। কর্পি আপ্রাণ চেষ্টা করে সেই ডিনামাইট খুলে নেয় এবং সেটি ছুড়ে দেয়। তবে সেটি হাত থেকে কিছু দূর যাওয়া মাত্রই ব্লাস্ট হয়, আর সেই ধাক্কায় সে উড়ে ছিটকে গিয়ে পড়ে। সে মারা না গেলেও তার এমন এক অবস্থা হয় যে সে ঠিকমতো দাঁড়াতে পারে না। আর তখনই সেখানে চলে আসে ব্রুনো। শেষবারের মতো সে কর্পির গলায় দড়ি পড়ায় আর তাকে একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কর্পি মারা যায়। ব্রুনো ভাবে সে সফল হয়েছে। তারপর এক সৈন্য টুপি খুলে তাকে সম্মান জানায়, কারণ সে শত্রুপক্ষের লোক হলেও তার মতো সৈন্য কখনো ছিল না। এরপরে ব্রুনো সকল স্বর্ণ নিয়ে নেয় আর কর্পির পকেটে ছোট্ট একটি স্বর্ণের টুকরো রেখে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু এখনও কিছুই শেষ হয়নি। তারা চলে যাওয়া মাত্র কর্পি তার চোখ খুলে। বোঝা যায় সে এতক্ষণ অভিনয় করছিল, কারণ সে জানত সে লড়াই করলে এই অবস্থায় টিকতে পারত না। এখন সে প্রচণ্ড চেষ্টা করে দড়ি থেকে ছাড়াতে, কিন্তু তারপরেও সে পারে না। সে খুঁটির উপর একটা পেরেক দেখতে পায় আর সে চেষ্টা করে তার পায়ে যেই ক্ষত ছিল সেই অংশটা সেই পেরেকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সেইটার উপর প্রেসার দিয়েই সে দাঁড়িয়ে থাকে যাতে তার শ্বাস বন্ধ না হয়। যদিও সে এতে প্রচণ্ড কষ্ট পায় আর সারা রাত এভাবেই ঝুলে থাকে। ভোর হলে একটি প্লেন মাথার উপর দিয়ে উড়ে যায় আর সেই বাতাসে সেই খুঁটিটা পড়ে যায়, যার ফলে এখন সে মুক্ত হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তার কুকুরটাও সেখানে চলে আসে। কিন্তু এখনও বিশ্রামের সময় নেই, কারণ সেই প্লেনটা সামনেই ল্যান্ড করেছে আর সেই প্লেনে রয়েছে বিরোধী পক্ষের সৈন্যরা। তারা মূলত এই ফুয়েল স্টেশনে তেল নিতে এসেছিল আর সেখানে তারা দেখে কর্পিকে। এই অবস্থায় জীবিত কাউকে দেখে তারা একদম হতবাক হয়ে যায় আর তারা চিন্তা করে তারা তাকে মেরে ফেলবে। একজন বন্দুক তোলে, কিন্তু তার আগেই হঠাৎ কর্পি তাকে লাথি মারে। এতে সে ব্যালেন্স হারিয়ে পাথরের উপর পড়ে যায় আর মাথায় আঘাত পায়। অন্যজন কিছু বুঝে ওঠার আগেই কর্পি মাটিতে পড়ে থাকা একটা ভারী জিনিস তুলে সোজা তার মাথায় আঘাত করে, যাতে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এরপর কর্পি সেই স্বর্ণের টুকরা বের করে যেটি ব্রুনো তাকে দিয়ে গিয়েছিল। সে তাকিয়ে থাকে। সে ক্ষোভ আর হতাশায় একদম জর্জরিত হয়ে যায়, কারণ তার এত কষ্টের স্বর্ণ শত্রুপক্ষ নিয়ে গিয়েছে আর তারা এত দূরে চলে গিয়েছে যে সে চাইলেও আর সেটি ফিরিয়ে আনতে পারবে না। তবে তখনই সে সামনের সেই প্লেনটি দেখতে পায় আর তার মাথায় একটি প্ল্যান চলে আসে। সে কাজে নামার আগে আবারও শরীর থেকে গুলিগুলো বের করে ফেলে এবং ক্ষত সেলাই করে ফেলে। সেখানে পেট্রোল দিয়ে দেয় যাতে ইনফেকশন না হয়। তারপর যেই জীবিত অজ্ঞান হওয়া সৈন্য ছিল সেটিকে প্লেনে তুলে নিয়ে সোজা ব্রুনোর দিকে রওনা দেয়। অন্যদিকে ব্রুনো নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছিল এয়ারফিল্ডের দিকে। সেখানে একটা প্লেন অপেক্ষা করছে তাদের জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ পথে তারা দেখতে পায় একটা ক্র্যাশ হওয়া জার্মান প্লেন। ব্রুনো আর উলফ এগিয়ে যায় আর যা দেখে তা দেখে একদম হতবাক হয়ে যায়। সেই প্লেনের মধ্যে রয়েছে এক সৈন্যের মৃতদেহ আর তার গলায় রয়েছে সেই দড়ি যেটি দিয়ে তারা কর্পিকে ফাঁসি দিয়েছিল। অর্থাৎ কর্পি এখনও বেঁচে রয়েছে এবং সে এখানে চলে এসেছে। ভয়ে সে দ্রুত সবাইকে এগোতে বলে। এই সময় ট্রাকে থাকা বন্দি নারীরা খবর পায় কর্পি তাদের পেছনে আছে। এর ফলে এই মহিলারাও কিছুটা আশার আলো দেখতে পায়, কারণ তাদেরকে জোর করে এই এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর ঠিক সেই মোমেন্টেই কর্পি আক্রমণ করে। ট্রাকের ভেতর ঢুকে এক সৈন্যের গলা কেটে ফেলে আর একজন বাইরে তাকাতেই তাকেও টান দিয়ে ফেলে মেরে ফেলে। কর্পি ট্রাকের ভেতরে ঢোকে আর বুঝে যায় এই নারীদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে এখন সেই নারীদেরকে অস্ত্র দিয়ে দেয় যাতে তারা সেটি দিয়ে ফাইট করতে পারে। তারপর চুপিসারে গিয়ে ট্রাকের ড্রাইভারকেও মেরে ফেলে। এরপরে সে সেই ট্রাকটি চালাতে শুরু করে আর এক পর্যায়ে সেই ট্রাকটি নিয়ে যায় সামনে থাকা ব্রুনো ট্রাকের পাশে। আর সেখানে যাওয়া মাত্র ভেতর থেকে সেই মহিলারা গুলি করতে শুরু করে।
যার ফলে একে একে ব্রুনোর সকল সৈন্য মারা যায়। এরই মধ্যে কর্পি একটি গাইতি নিয়ে শত্রুপক্ষের ট্যাঙ্কের উপরে উঠে পড়ে আর সেই ট্যাঙ্কের ঢাকনা খোলার চেষ্টা করে। তবে তখনই ভেতর থেকে এক সৈন্য বের হয় আর ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর সে টানা গুলি চালাতে থাকে কিন্তু একটাও লাগাতে পারে না। কর্পি আবারও কোনো ক্রমে ট্যাঙ্কের উপরে চলে আসে আর ব্রুনোর ডান হাত উলফকে ধরে ফেলে। কর্পি উলফকে নির্মমভাবে পেটাতে শুরু করে। দুজনেই ট্যাঙ্ক থেকে পড়ে যায়। এই দৃশ্য দেখে ব্রুনো থামে না। সে উলফকে ফেলে রেখে নিজে বাঁচার জন্য ট্যাঙ্ক নিয়ে চলে যায়। সে তার শেষ সৈন্যকে নিয়ে এয়ারফিল্ডের দিকে আগাতে থাকে। অন্যদিকে কর্পি উলফকে শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই দুজন সৈন্য সেখানে চলে আসে, কিন্তু তারা এই অবস্থায় কর্পিকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে দেখা যায় কর্পি তাকে মারে না আর বাইকটা নিয়ে সেই এয়ারফিল্ডের দিকে রওনা দেয়। কর্পি চলে যেতেই উলফ ভাবে সে হয়তোবা বেঁচে গিয়েছে, কিন্তু তখনই সেই মহিলারা চলে আসে যাদের উপর সে অত্যাচার করত আর তারা একেবারে উলফকে ঝাঁঝরা করে দেয়। অন্যদিকে ব্রুনোর মধ্যে স্বর্ণের লোভ জেগে উঠেছিল। সে প্রমাণ মুছে দেওয়ার জন্য নিজের সঙ্গীকেই গুলি করে মেরে ফেলে। তারপর পাইলটকে নিয়ে প্লেনে উঠে পড়ে। তখনই সামনে থেকে কর্পি চলে আসে আর প্লেনের দিকে গুলি করতে শুরু করে। তবে এতে প্লেনের কিছুই হয় না। এরই মধ্যে প্লেনটি উঠতেও শুরু করে, কিন্তু কর্পিও কম না। সে গাইতিটি প্লেনের মধ্যে গিথিয়ে দেয় আর সেই গাইতি ধরে সে প্লেনের সঙ্গে উড়তে শুরু করে। এক পর্যায়ে সে প্লেনের মধ্যেও ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ব্রুনো বুঝতে পারে কর্পি ভেতরে চলে এসেছে, তাই এখন সে তাকে মারার জন্য পেছনের দিকে যায়। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় দুর্দান্ত ফাইট। বেশ কিছুক্ষণ গোলাগুলিও চলে আর একটি গুলি গিয়ে লাগে পাইলটের মাথায়, যার ফলে পাইলট মারা যায়। কিন্তু যেহেতু কর্পি আগে থেকে অনেক আহত ছিল, তাই সে ব্রুনোর সঙ্গে পেরে উঠতে পারছিল না। এক পর্যায়ে ব্রুনো ফাইনালি কর্পিকে মেরেই ফেলছিল। ঠিক তখনই কর্পির চোখ পড়ে পাশে পড়ে থাকা বোমার দিকে, যেটি প্লেন থেকে ফেলা হয়। তখনই কর্পি চালাকি করে ব্রুনোর ড্রেসের যেই চেইন সেটি বোমার সঙ্গে লাগিয়ে দেয় আর বোমাটি নিচে ফেলে দেয়। এর ফলে ব্রুনো সেই বোমার সঙ্গে নিচে পড়ে যায় আর বোমা সমেত সে ব্লাস্ট হয়ে মারা যায়। এরই মধ্যে গোলাগুলিতে পাইলট মারা গিয়েছিল, সেই সঙ্গে প্লেনের অবস্থাও ছিল খারাপ। সেখানে কোনো প্যারাসুটও ছিল না। তাই কর্পি দ্রুত সকল স্বর্ণ জড়ো করে নিজেকে একটি সিটের সঙ্গে বেঁধে ফেলে। তবে তার ভাগ্য ছিল ভালো, সেই প্লেনটি ক্র্যাশ করে একটি কাদাময় জলাভূমিতে। আর দেখা যায় সে এখনও বেঁচে রয়েছে, তবে তার পা থেকে মাথা পর্যন্ত কাদায় ভরে গিয়েছে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় সে ব্যাংকে পৌঁছে গিয়েছে। তার অবস্থা দেখে সবাই তার জন্য পথ ছেড়ে দেয়। সে এখন সকল স্বর্ণ সেই ডেস্কের উপরে রাখে। একসাথে এত স্বর্ণ দেখে সবাই হতবাক হয়ে যায়। কর্পি এখন ধনী ব্যক্তি, কিন্তু তার জীবন বদলায় না। সে আগের মতোই সাধারণ জীবনযাপন করতে থাকে। তার পুরোপুরি সুস্থ হতে 2 বছর সময় লেগে যায়। এই 2 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সে ফিনল্যান্ডের যেই জায়গায় থাকত, সেই জায়গাটি এখন চুক্তির মাধ্যমে রাশিয়া নিয়ে নিয়েছে। সেটি এখন আর ফিনল্যান্ডের অংশ নেই, যার ফলে সে এখন আর তার আগের বাড়িতে থাকতে পারবে না। কিন্তু সে তার আগের বাড়ির কাঠ খুবই পছন্দ করে। সে চায় সেই বাড়ির কাঠ নিয়ে এসে এই জায়গাতে ঘর বানাবে। আর এরই মধ্য দিয়ে মুভিটির ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। তবে এই মুভিটির সেকেন্ড পার্ট এই ফার্স্ট পার্টের থেকে অনেক বেটার। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, আর সেটি আমার নতুন চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।